যেভাবে ইন্ডিয়া মঞ্চের শরিক দলগুলি এগোচ্ছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে, তা কিন্তু অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়া মঞ্চের ঐক্য নিয়ে। কারণ 29 তো আর মানে দেখতে দেখতেই চলে আসবে, একটা পর একটা বিধানসভা নির্বাচনের পর। এখন থেকে যদি এই একতাটা না থাকে, তাহলে এই যে একের পর এক বিল আসতেই থাকছে, মানে জনবিরোধী বিল যেটা মানে আপনারা বলছেন, সেটার জন্য মানুষের যে একজোট হয়ে লড়ার যে একটা মঞ্চ দরকার, সেটা তাহলে আর মানে কোথায় থাকবে? ঠিক এটাই হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা বা হতাশার জায়গা, যে এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটে গড়ে তোলার পক্ষে সেরকম কোনো মানে লক্ষণ দেখা যাচ্ছে না। যেমন দিল্লির ক্ষেত্রে বেশ প্রথম দিকেই আর কি আমরা শুনলাম যে সন্দীপ দীক্ষিতকে অরবিন্দ কেজরিওয়ালের কাছে দাঁড় করানো হচ্ছে। তো এটা তো একটা মানে একেবারে সবচেয়ে বড় নেতাকে টার্গেট করা, এবং সেও তো শীলা দীক্ষিতের ছেলে এবং সে ওখানকার একজন অত্যন্ত উচ্চ স্তরের নেতা। সুতরাং তাকে এখানে তার মানে কি, বিজেপি ওখানে যেখানে যথেষ্ট শক্তিশালী, সেখানে যদি নিজেরা এইভাবে লড়ে, তাহলে পরে সেটা তো মানে সাধারণ মানুষের কাছে অত্যন্ত হতাশার ব্যাপার না। বিজেপির সুবিধা অবশ্যই হবে, বিজেপির সুবিধাই তো হবে। এখন এই পরিস্থিতিটা খুবই হতাশাজনক। কারণটা হচ্ছে শুধু নেতারা বসে জোট করলেই হয় না। আজকে এই যে একের পর এক যে জনবিরোধী সমস্ত বিল বা যার তারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, সেটাকে যদি আমরা রাস্তায় নেমে সমবেত ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যদি এটাকে আটকানো না যায়, তাহলে কিন্তু খুব কঠিন। এবং এমনি বিভিন্ন দলের তাদের নিজস্ব স্বার্থ থাকে, নিজেদের পলিটিক্যাল এজেন্ডা থাকে, এগুলো তো থাকবেই। কিন্তু এখানে সবাই একসাথে আসার দরকারটা কেন? একটা কমন কজ তো, যাতে নাকি যদি বিজেপিকে যাতে এবার 240-এ আটকানো গেছে, যার জন্য মানে অনেকটা দেশ রক্ষা পেয়েছে। কিন্তু আজকে যদি এখনও যদি ইন্ডিয়া জোটটাকে ঠিকমতো না গড়ে ওঠে, তাহলে 2029-এ কিন্তু খুবই কঠিন হবে। কারণ একের পর এক রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের মতো রাজ্য আজকে হাতছাড়া হয়ে গেল, যেখানে নাকি 2-4 দিন আগেই তারা লোকসভা ইলেকশনে খুবই ভালো রেজাল্ট করেছিল। আজকে হরিয়ানাটা একেবারে হাতের মুঠোয় ছিল। মানে বিজেপি প্রভাবিত মিডিয়া হাউসগুলোও বলতে পারেনি যে কংগ্রেস ওখানে হারবে, কিন্তু সেখানেও দেখা গেল কংগ্রেস হেরে গেল। হ্যাঁ, তো এদের না আছে ঠিকমতো কৌশল, না রণকৌশল, না আছে কোনো তলার দিকে সেইভাবে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা। সব একা করব। এখন একটা জিনিস তো বুঝতে হবে যে কংগ্রেসের কাছে প্রায়োরিটি কোনটা? কংগ্রেসের কাছে কি নিজের দলের শক্তি বৃদ্ধিটাই প্রায়োরিটি, না দেশের স্বার্থটা আগে প্রায়োরিটি? এখন সমস্ত ক্ষমতার দখল, সেটাই তো দুর্ভাগ্যজনক। আমাদের সাধারণ মানুষ যারা আমরা চাই যে একটা ঐক্যবদ্ধ যদি হয়, তাহলেই আমাদের মানে বিজেপিকে আটকানো বা রোখা একটা সম্ভব, আদারওয়াইজ তো সম্ভবই নয়। হ্যাঁ, সুতরাং এবং এখানে আরএসএসের মধ্যে একটা সাংঘাতিক শক্তিশালী একটা সংগঠন, যারা মানে তাদের যে ক্যাম্পেনিংয়ের সাংঘাতিক, মানে রোখা খুব কঠিন। কল্যাণবাবু, এই যে ইন্ডিয়া মঞ্চে ভাঙনের সুর, এর তো মানে দায় কাউকে না কাউকে নিতেই হবে। এতগুলি শরিক দল, তো সব থেকে বড় দল হিসেবে কংগ্রেসের কি কোথাও গিয়ে একটা এক সুতোয় সবাইকে বেঁধে রাখার দায় থাকে? অবশ্যই। যেহেতু সবচেয়ে বড় দল কংগ্রেস, এবং এই শিবিরের যে একটা শিবির তো কয়েকটা খুঁটির ওপর দাঁড়িয়ে থাকে, সবচেয়ে বড় খুঁটিটা তো কংগ্রেস। আজকে কংগ্রেস যদি নড়বড়ে হয় তাহলে তো হবে না। কিন্তু সেই যে কংগ্রেসের নড়বড়ে ভাবটা কিন্তু অনেকটা কেটেছিল এই যে রাহুল গান্ধী যে যাত্রাটা করেছিল, তার ফলে যে হতাশা এসে গেছিল সাধারণ কংগ্রেসের তো সংগঠনটা তো সারা ভারতবর্ষব্যাপী জুড়ে রয়েছে, কিন্তু তার কর্মীরা খুব হতাশ হয়ে পড়ছিল। তো সেইটাই যাই হোক, ওই মাধ্যমে আমরা দেখলাম যে এখানে একটা মানুষের মধ্যে একটা বিশাল একটা উৎসাহ এসছে, এবং কংগ্রেসের সংগঠনের নেতৃত্বের মধ্যেও তলার দিকেও একটা খুবই ভালো একটা ইতিবাচক দিকে চলছিল। তারপরে পাটনাতে একটা মিটিং হলো, দিল্লিতে মিটিং হলো, মহারাষ্ট্রে মিটিং হলো, তারপরেই যে কি হলো এটা বোঝা গেল না। হ্যাঁ, এবং সেখানে সবচেয়ে বড় দল কংগ্রেস। আমরা জানি যদি মোদি হারে, তাহলে পরে প্রধানমন্ত্রী কে হবে? কংগ্রেসের লোকই তো হবে।
তাছাড়া তো হবে না। আজকে এই যে বলে না তৃণমূল ইয়ে করতে পারে, আর তৃণমূল 42টা আসনের মধ্যে কটা পাবে? আমি 40টাও যদি ধরে নিই, আর এটা তো অঙ্কের হিসেব আছে না। আজকে যদি মানে 272টা ম্যাজিক ফিগার, 300 যদি আমি না যাই, তাহলে তো একটা সুস্থিতি সরকার আমি দিতে পারবো না। সুতরাং আমাকে 300 টার্গেট মিনিমাম রাখতেই হবে। আজকে 300 যদি করতে হয়, সেখানে মানে ইয়ে এই দুটো দল মিলিয়ে মানে একটা আমি রাফ হিসেব হচ্ছে 150 ধরছি। সেখানে হতে পারে যে তারা এত 150 পেলো না, 140 পেলো কি 30-35 পেলো, একটা পেলো, আর এরা হয়তো 150-এর জায়গায় আর একটু বেশি পেলো। হ্যাঁ, কিন্তু তাই দিয়ে তো তারা কংগ্রেসকে চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু এখন যে পরিস্থিতি, এখন যদি এরকম দেখা যায় যে ওই তৃণমূল, সমাজবাদী, তারপরে এখন তো অনেকেই বলছে হ্যাঁ যে এরা সবাই মিলে যদি একটা আলাদা মানে ওই কি বলে হ্যাঁ আঞ্চলিক দলগুলো, তারা যদি একটা মানে কংগ্রেস তো করছে না, কংগ্রেসেরই তো ইয়েটা নেওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে মহারাষ্ট্রে যখন নাকি মিটিংটা হওয়ার পরে, তখন তো ওইখানে তো এই যে ইন্ডিয়া জোটের নামটা হলো, কিছু কমিটির নাম তৈরি হলো, নামগুলো থেকে আবার ঝিমিয়ে পড়েছেন, কি মনে করেন আপনি? না, রাহুল গান্ধীর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী, যে এরা না প্রথম থেকে এরা ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর এইরকম একটা সাংঘাতিক মৃত্যুর পরে এরা মানে পুরো ফ্যামিলিটা একটা ট্রমায় চলে যায়, মানে নিজেরা কি করে বাঁচবো। সুতরাং তারা রাজনীতিতে আসার কথা ভাবতেই পারছিল না। হ্যাঁ, আমার তো এখনও মনে আছে যখন নাকি এই যে এখানে এই যে ইনডোর আউটডোর হলো কংগ্রেসের, হ্যাঁ ইনডোর আউটডোর, হ্যাঁ মানে তখন তো সবাই বুঝে গেছে যে মমতা আলাদা দল করতে যাচ্ছে। তখন এই ঘটনার আগে মমতা যখন নাকি নতুন দল করে, তার আগে আমার এখনও কাগজের কথা রিপোর্টিংটা মনে আছে যে সে লাস্ট দেখা করতে গেছিল ইয়ের কাছে, সোনিয়া গান্ধীর সাথে। সোনিয়া গান্ধী বেডরুমে সবাই ঢুকতে পারে না, কিন্তু যেহেতু মমতা রাজীব গান্ধীর মানে খুবই মানে প্রিয় একজন পাত্রী ছিল, যাই হোক সেই সম্পর্কটার ভিত্তিতে ও একদম বেডরুমে গেল এবং ও সেই নাইটি পরে এসে ওর সঙ্গে কথা বলল। এবং সেখানে মমতা বলেছিল যে ম্যাডাম, আপনি যদি দলের দায়িত্ব নেন তাহলে আমি দলে থাকতে পারি, আদারওয়াইজ আমার পক্ষে এই দলে আর থাকা সম্ভব হবে না। এমনি ওরা আমাকে রাখবে না, আর আমার পক্ষেও এখানে থাকা সম্ভব হবে না। তো কিন্তু তিনি বললেন যে না মমতা, তুমি যেও না, কিন্তু আমার পক্ষে দল করা সম্ভব না, আর তুমি আমার এই রাজীব গান্ধী হ্যানত্যান এইসব ওর সিকিউরিটি হ্যানত্যান এইসব ইত্যাদি ব্যাপারগুলো বললো। তো মমতা আর কী করবে, এখন তো জোর করে তো কাউকে ইয়ে করা যায় না। তো মমতা ব্যর্থ মনোরথ হয়ে চলে আসলো। কিন্তু মানে এমনই মানে ভাগ্যের ইয়ে যে দেখা গেল তার 3 থেকে 4 মাসের মধ্যেই তিনি কিন্তু কংগ্রেসে এলেন এবং সভানেত্রী হলেন, দায়িত্ব নিলেন। হ্যাঁ, এইটাই 3-4 মাস আগে হলে এখন এইগুলোর আর কিছু বলবো, এগুলোর আর কি মানে ভগবান বলো আর যাই বলো তাই একটা এই দিকে নিয়ে যায়। তিনি যদি 3-4 মাস আগে রাজি হতেন তাহলে পরে তো মমতাও থাকতো, দলের মধ্যে থাকতো, হয়তো অন্যরকম ইতিহাস তৈরি হতো। যাই হোক, সেটা ভেবে আর লাভ নেই, এখন বাস্তবতা যেটা আছে। কংগ্রেসেরই মুখ্যমন্ত্রী হতেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ অবশ্যই, এখানে তো মানে অবশ্যই মুখ্যমন্ত্রী হতেন, যেটা সেটা কথা না। কথা হচ্ছে যে এখন আমাদের সামনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আজকে মমতা এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো যদি একটা আলাদা দল করে, হ্যাঁ, আর হয়তো দেখা গেল যে মানে কংগ্রেস এবং তার কিছু 2-4টে অনুগত হয়তো 2-1টা ছোটোখাটো দল নিয়ে হ্যাঁ একটা আলাদা ফ্রন্ট হলো, তা সেটা তো খুব দুর্বল লড়াই হবে। সেখানে মানে বিজেপি হ্যাঁ সুতরাং সেইখানে বিজেপিকে হারানো মানে প্রায় দুঃসাধ্য ব্যাপার, আমি বলতে পারি। কিন্তু মানে এটাই খুব খারাপ লাগছে যে মানে, এবং আমি এটা বলবো কংগ্রেসেরই মানে মূল দায়ী কংগ্রেস। কারণ একটা জিনিস সে বলছে যে আমার পার্টিকে আগে শক্তিশালী হতে হবে, আরে পার্টি তো শক্তিশালী অবশ্যই হবে। আজকে যে দলটা মূল দল, যে প্রধানমন্ত্রী হবে, আজকে যদি মোদি চলে যায় তা মানে মমতা তো এইখান থেকে গিয়ে দিল্লিতে বা সারা ভারতবর্ষ জুড়ে তো সংগঠন করলেও তার চেষ্টা করলেও তো হবে না, তাই না? কিন্তু কংগ্রেসের সব জায়গায় আছে, তার পুরনো জায়গা। আজকে যে এই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে কংগ্রেসের যারা কর্মী টর্মী এখনও আছে, যারা খুবই মমতার একটা প্রতি বিরোধ যাদের আছে মনোভাব, তো তারা সবসময় বলে হ্যাঁ উনি তো আমাদের দলটাকে শেষ করে দিলেন, একেবারে সমস্ত নেতাদেরকে টাকা দিয়ে কিনে নিলেন হ্যান ত্যান।
হ্যাঁ, টাকা দিয়ে কিছু কিছু ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই শুভেন্দুর নেতৃত্বে ওই মুর্শিদাবাদের এই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এরকম কিছু কিছু ঘটনা টাকা পয়সা দিয়ে এইসব শুভেন্দু করেছিল। যাই হোক, সেটা তো আছে, সেটা দায় নিশ্চয়ই তৃণমূলের ঘাড়েই আসবে। কিন্তু এটা এই যে সমস্ত নেতা, এই বড় বড় নেতা, আজকে এই যে মহুয়া, এই মহুয়া তো কংগ্রেস করতো। মহুয়া কেন কংগ্রেস ছেড়ে ওকে গেল? আর মহুয়া যখন তৃণমূলে গিয়ে ওর নামটা ফেটেছে, তার আগে তো ওইভাবে নামও ফাটেনি ওর। হ্যাঁ, এবং আজকে মানস ভূঁইয়া বা আরও এরকম বড় বড় নেতা, সৌমেন মিত্র, যার সাথে লড়াই করে সে দল ছেড়ে গেল, সে পর্যন্ত এমনই সাংসদও হলো।